করে, রাজনীতি সমাজ নিয়ন্ত্রণ করে। রাজনীতি যদি দুর্নীতিগ্রস্ত হয় তাহলে সমাজটাও সেই দিকে চলে যায়। রাজনীতি যদি সুস্থ থাকে, সৎ নিষ্ঠাবান লোকেরা যদি চালায়, সমাজটা সেই দিকে যায়। আজকের রাজনীতিতে যারা এসেছে তাদের ভাষা, তাদের আচার আচরণ অন্য কথা বলে। আজকে এতক্ষণ ধরে যদি তারা বক্তৃতা করতো, কতবার কাকে গলায় দড়ি দিয়ে টানতো, কাকে কতবার নাকে দড়ি দিয়ে টানতো, কাকে কতবার গঙ্গার জলে ভাসাতো, তার কোনো ইয়াদটা ছিল না। আমরা সে কথা বলতে পারি না। আমরাই হচ্ছি সেই রাজনীতি করা লোক, যে রাজনীতিতে আমার সমাজ এগিয়ে যাবে, যে রাজনীতিতে সমাজের ছেলেমেয়েরা সমাজটাকে এগিয়ে নিয়ে যাবে, সমাজের স্বপ্ন দেখবে, আমরা সেই রাজনীতি করি। সেই জন্য ভাববার সময় আপনাদের। আপনারা ভাববেন কিভাবে এবার এই পরিবর্তনের হাওয়ায় আপনারা লাল ঝান্ডাকে জেতাবেন। এই যে এখানে আমরা বসবাস করছি, চারিদিকে নদী, শুধু মাছ চাষে আমার জীবন জীবিকা। এখানে বাইরের কোনো লোক নেই যে লিজ নিচ্ছে, এখানে বড় কোম্পানি এখানে আসেনি যে লিজ নিচ্ছে, আমরাই চাষ করি। ছোট ছোট ফিশারি আছে, প্রান্তিক কৃষক, মধ্যবিত্ত কৃষক, তারাই চাষ করে। তারা নিজেরা লেবার দেন, নিজেরা মাঠে যান, জল করে যান, তাদের আটলটা তোলে, চিংড়িটা বাছেন, আপনার মাছটা বাছেন, আড়তে পাঠান, নিজের পরিবার নিজে সবাই করেন। আপনার সরকার পাল্টানোর পরে আপনাদের কাছ থেকে আজও পর্যন্ত ওরা তোলেনি, খাওয়া বসায়নি, ফিশারি করতে দিয়েছে ঠিক মতো। ফিশারি করে আপনি স্বস্তিতে বাঁচতে পেরেছেন? ওই ফিশারির টাকায় আপনার ছেলেকে লেখাপড়া শেখাতে পেরেছেন? সেই পরিবেশ আছে এখানে? তাহলে আমার ছোট ফিশারি, ওটার উপরে আমার জীবন, তার উপরে আঘাত, তার উপরে আক্রমণ। আমার কাছ থেকে টাকা নিয়ে যাবে মাসের পর মাস, বছরের পর বছর, সপ্তাহে সপ্তাহে, অথচ পাশ দিয়ে যে নদী বাঁধ ভঙ্গুর অবস্থায় আছে, সেই নদী বাঁধটা কি সুন্দর করা যায় তার ভাবনা নেই। আমরা চারিদিকে নদী দিয়ে ঘেরা, চারিদিকে নোনা জল, তার উপরে আমরা বসবাস করি। অন্য স্বাভাবিক অন্য পরিবেশের মতো না। বাউনিয়া গ্রাম পঞ্চায়েত নোনা জল আমরা ভেসে আছি। এখানকার পরিবেশের জন্য ওরা ভাবে এই পরিবেশে নতুন নতুন গাছ লাগিয়ে রাস্তাগুলোকে সুন্দর করে তোলা, এটা তো একটা প্রজেক্ট হয়ে যেতে পারে। বাউনিয়া গ্রাম পঞ্চায়েত একটা ইকো ট্যুরিজম ভিলেজ হয়ে যেতে পারে। সারা দেশের লোক এখানে ছুটে আসবে বাউনিয়া কি দেখার জন্য। এত সুন্দর সুন্দর ফিশারি আছে, ফিশারি ভেড়িগুলোতে যদি আমরা সুন্দর করে দিতে পারি, যাতায়াতের ব্যবস্থাটা যদি সুন্দর হয়, ফেরিঘাটটা যদি আর সচল হয়, একটা জায়গায় যদি তিনটে থাকে, যে কোনো সময় লোক যেতে পারে, এইটাকে দেখার জন্য লোক ছুটে আসবে। রাস্তাঘাট অচল অবস্থা, কেউ ভাবে একটা স্কুল আছে তাও অচল সচল নেই। এইগুলোকে যদি সুন্দর করে দেওয়া যায় তাহলেই তো আমাদের জীবনটা গড়ে যায়। এখানে আমাদের ছেলেমেয়েরা তো সমাজটাকে দেখতে পারে, তা নয়, সেদিকে তারা যাবে। শুধু অর্থ চাই, অর্থ, যে কোনো মূল্যে টাকা রোজগার করতে হবে। ঘরের জন্য টাকা লুট করো, পায়খানার জন্য টাকা লুট করো, রাস্তার জন্য টাকা লুট করো, পঞ্চায়েতের টাকা লুট করো, গরিবের বেতনের টাকা লুট করো, লুটের রাজত্ব। আর পঞ্চায়েতে বাস্তুভোগীদের বাসা, গরিব মানুষ যেতে পারে না। পঞ্চায়েত শূন্য সার হয়েছে। যারা লুট করে হিসেব করে প্রতিদিন কত টাকা হয়েছে তারাই পঞ্চায়েত চালায়, সাধারণ মানুষ যেতে পারে না। আগে কি ছিল? এই নেংটি পড়া লোক, গরিব মানুষ কাজ করতে করতে ছুটে যেত পঞ্চায়েতে, বলে আমার এই সমস্যা লিখে না। এই ছিল পঞ্চায়েত। সেই পঞ্চায়েতের হাত ধরে আমরা বিধানসভায় গেছি। বিধানসভায় একটার পর একটা পরিকল্পনা উঠে এসেছে। এই আমি বসেছিলাম এখানে, একেবারে জীবনের সাক্ষী তারা বলছিল যে আমাদের এখানে মাছ হবে কি করে, আমরা কোনোদিন মাছ ভালো করতে পারবো না, কারণ আমাদের পাশ দিয়েই যে নদীটা বয়ে এসেছে সেটা কলকাতার জল, আর এই যে লেদার কমপ্লেক্সের জল বেরোচ্ছে, ওই জল আমরা নিচ্ছি, আর আমাদের মাছ সব মরে যাচ্ছে। ওই জলে আমাদের নদীর মাছ মরে যাচ্ছে, প্রতিদিন হাজার হাজার লক্ষ লক্ষ প্রজাতির মাছ মারা যাচ্ছে। এর জন্য কোনো ভাবনা নেই। আমি একাধিকবার বিধানসভায় প্রশ্ন তুলেছিলাম যে সুন্দরবনকে যদি সুন্দর রাখতে হয়, সুন্দরবনের মানুষকে যদি সুন্দর রাখতে হয়, কলকাতার জল আটকান, লেদার কমপ্লেক্সের জল আটকান, আপনি ওইভাবে ভোট ব্যবহার করবেন না। সুন্দরবনের সুন্দর জীবনগুলোকে এভাবে নষ্ট হতে দেবেন না। সুন্দরবনের মানুষ জানে বাঁধটাকে কিভাবে রক্ষা করতে হয়, তাদের অভিজ্ঞতা নেই। কত কোটি যেন বলেছে চারা লাগিয়েছে। আপনার বেরমজুর এইদিকে গাছ আছে নাকি? ম্যানগ্রোভ আছে? শূন্য সার, কোথায় ম্যানগ্রোভ? ঝড় হলেই বাঁধ ভেঙে যাবে। অথচ বলছে এই হাড়োয়ার মিটিংয়ে এসে বলেছে
আমি 10 কোটি চারা লাগিয়েছি, না 5 কোটি চারা লাগিয়েছি, ম্যানগ্রোভ লাগিয়েছি। কোথায় সেগুলো? কার ভিটে বাড়িতে লাগিয়েছে? ফলে ভাববার আজকের সময় এই সব কথাগুলো মেলাতে হবে আপনাদের। তৃণমূল বিজেপির এভাবেই দুজন একসঙ্গে চলছে। এর সুরটাকে যদি বুঝতে না পারেন এগোতে পারবেন। সেই জন্য আমরা আপনাদের সামনে আপনাদের প্রার্থীকে নিয়ে এসেছি। আমরা আইএসএফ এবং বাম একসঙ্গে লড়াই করার চেষ্টা করেছি, একসঙ্গে চলেছি। এই লড়াই তোরা ভয় পেয়েছে, এই লড়াই তোর আতঙ্ক বেড়েছে। ওরা বুঝেছে যে তৃণমূলকে হাঁটাতে, বিজেপিকে হাঁটাতে বাম এবং আইএসএফ যেভাবে আমাদের রাজ্যে একজোটে লড়ছে, এই লড়াইতে আমরা তাদের সঙ্গে পেরে উঠব না। সেজন্যই ওদের ভয়, সেজন্যই শূন্য নিয়ত আলোচনা। আমাদের সে বাম আইএসএফ এর মনোনীত প্রার্থী, সিপিএম এর প্রার্থী রবীন্দ্রনাথ মাহাতো আপনাদের সামনে বসে আছে। ও বলবে, ওর কথা শুনবেন আপনারা। আদিবাসী পরিবারে বড় হয়েছে, টাকি গভর্নমেন্ট কলেজ থেকে পড়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ে গেছে। সেখানে এই গাঁয়ের ছেলে কলকাতা বিশ্ববিদ্যালয়ে সে দক্ষতার সঙ্গে জিএস এর দায়িত্ব পালন করেছে। শুনলে আমার বুকটা ভরে যায় যে সুন্দরবনের প্রান্ত এলাকার ছেলে মেয়েরা এসে যে কলকাতায় এরকম বুক দাপিয়ে বেড়ায়, কলকাতার মহানগরীতে তারা বিশ্ববিদ্যালয়ে জিএস এর দায়িত্ব পালন করছে, এটা আমাদের কাছে গর্ব হওয়ার কথা। তাহলে সুন্দরবনের ছেলেরা পারে, সন্দেশখালীর ছেলে মেয়েরা পারে। সেই সন্দেশখালী, সেই আদিবাসী দলের ছেলে রবীন হচ্ছে আমাদের প্রার্থী। আবার কলকাতা বিশ্ববিদ্যালয়ে এমএ, বিএড, এমএড করে একটা বিএড কলেজে পড়ায়। এই সময়ের মধ্যে আমাদের ঘরনা এসে বড় হয়েছে, আমাদের রাজনীতিতে এসে বড় হয়েছে। রাজনীতিতে দেখেছে আদিবাসী অধিকার মঞ্চ আদিবাসী দিনে এসে কাজ করে, আমাদের জেলায় আদিবাসী পল্লীগুলিতে তার কাজ। তাহলে ধারাবাহিকভাবে আমাদের লাল ঝান্ডার সংস্পর্শে এসেছে। আমাদের ঘরনার ছেলেকে আমরা এবার প্রার্থী করেছি। এই রবীন্দ্রনাথ মাহাতোকে জেতাতে পারলে আমাদের ঘরের ছেলে ও শিক্ষা নিয়ে লড়তে পারবে, জমির কথা বলতে পারবে, ফিশারির কথা তুলে ধরতে পারবে, পাট্টার কথা তুলে ধরতে পারবে, বর্গার কথা তুলে ধরতে পারবে। আমাদের এখানকার মেয়েদের নিয়ে যে ছেলেমেয়ে খেলা হচ্ছে তার প্রতিবাদ গড়ে তুলতে পারবে। সেই জন্য রবীন্দ্রনাথকে জেতানো দরকার। রবীন জিতলে বিধানসভা তোলপাড় হবে, রবীন জিতলে রবীন্দ্রের গলায় সারা রাজ্যের মানুষ সন্দেশকারীর কথা জানবে। রবীন জিতলে রবীনের গলায় রবীনের কণ্ঠস্বর গোটা রাজ্যে ছড়িয়ে যাবে। সন্দেশকারীতে যে রাজনীতি, সন্দেশকারী যে অত্যাচার, সেই অত্যাচারের কাহিনী রবীনের কণ্ঠ দিয়ে গোটা রাজ্যে ছড়িয়ে যাবে। তাই রবীনকে আজকে জেতানো দরকার। রবীন হচ্ছে আমার আপনার ঘরের সন্তান। রবীন এই ভেজা মাটিতে, নোনা মাটিতে বড় হয়েছে, এর বাইরে সে যেতে পারবে না। সেই জন্য রবীনকে জিতিয়ে আসুন আমরা সন্দেশকারীর ঐতিহ্য ফিরিয়ে নিয়ে আসি। যে সন্দেশকারীকে আপনারা গড়েছেন, সেই সন্দেশকারী সেই জায়গায় যাক যে জায়গায় দাঁড়িয়ে আমার আপনার ঘরের ছেলেমেয়েরা বড় হয়েছে, আমার আপনার ঘরের ছেলেমেয়েরা লেখাপড়া শিখেছে, আমার আপনার ঘরের ছেলেমেয়েরা ডাক্তার হয়েছে, আমার আপনার ঘরের ছেলেমেয়েরা পণ্ডিত হয়েছে। সেই পরিবেশ ফিরিয়ে নিয়ে আসি। সেই পরিবেশ ফিরিয়ে আনার জন্য আমরা রবীনকে প্রার্থী